একটা তুলির আঁচড় দিলাম, আকাশ হলো নীল, সুখের অসুখ নিলাম তোমার চোখেতে ঝিলমিল। প্রেমের ফাঁদে পড়ুক না হয়, উড়ুক তাদের ঘুম, কৃষ্ণচূড়ায় লাল হলো এই ভালোবাসার মরশুম। নমস্কার ভালোবাসার মরশুমের বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজ মঙ্গলবার, আর সময় যখন দুপুর 3:30, তখন তো তোমাদের জন্য নতুন ভালোবাসার গল্প নিয়ে চলে আসার সময় হয়েই গেছে। তাহলে দেরি না করে শুরু করব তো গল্প। তবে তার আগে কিছু কথা তো তোমাদের সঙ্গে বলে নিতেই হয়। কি কথা বলো তো? না, বিশেষ কিছু নয়। আসলে ওই আগামী শুক্রবার থেকে তোমাদের অনেক অনুরোধের পর আমরা আবার শুরু করছি ভালোবাসার সিরিজ গল্প। না, এবার অবশ্য সিরিজ গল্পগুলো খুব একটা দীর্ঘায়িত হবে না, 3-4টে এপিসোডে শেষও হয়ে যাবে। আগামী শুক্রবার তোমাদের জন্য আসছে নতুন সিরিজ গল্প প্রতিশ্রুতি। শুভ্রনীল কেমিস্ট্রির প্রফেসর, আর অন্যদিকে ঋদ্ধিমা শুভ্রনীলের কলেজের ছাত্রী। কি মনে হয়, কেমিস্ট্রির প্রফেসর আর কেমিস্ট্রির ছাত্রীর কেমিস্ট্রি জমবে? সেটা জানতে গেলে কিন্তু এবার থেকে পরপর বেশ কয়েকটা শুক্রবার ঠিক রাত্রি 8টায় ভালোবাসার মরশুমে শুনতে হবে সিরিজ গল্প প্রতিশ্রুতি। কি এক্সাইটেড লাগছে? তাহলে আর কি, শুক্রবার রাত্রি 8টার অপেক্ষায় তোমাদের সঙ্গে আমরাও রইলাম। আর হ্যাঁ, আরও একটা কথা যেটা মনে করাতেই হবে, ভালোবাসার মরশুমের আরও একটা ভূতের গল্পের চ্যানেল, ভূত চর্চা, যেখানে আমরা প্রতি শনিবার রাত্রি 11টায় একটা করে হাড় হিম করা ভূতের গল্প নিয়ে হাজির থাকি। এছাড়াও বাংলা সাহিত্যের নানান রকম ভূতের গল্প নিয়ে ইদানিং আমরা আসছি সোমবার বেলা 12টায়। আর খুব শিগগিরই শুরু হতে চলেছে রহস্য রোমাঞ্চ গল্প। কি এগুলো শুনতে হবে তো? তার জন্য কি করতে হবে? চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। হ্যাঁ, জানি গল্পের প্রমোশন, চ্যানেলের প্রমোশন, এইসবে নিশ্চয়ই এবার বিরক্ত লাগছে। মনে হচ্ছে তো কখন শুরু হবে আজকের গল্প। ঠিক আছে, আর অপেক্ষা করাবো না, এবার শুরু করব আজকের গল্প। আজকের গল্প সেদিন গোধূলি বেলায়। গল্পের লেখক আমি তোমাদের বন্ধু প্রীতম। গল্প পাঠেও রয়েছি আমি তোমাদের বন্ধু প্রীতম। আর অন্যান্য চরিত্রে আমার সঙ্গে তোমাদের বন্ধু অন্তরা তো আছেই, তাছাড়াও রয়েছে অনিন্দিতা, মিনহাজুল এবং শুক্লা। তাহলে শুরু করা যাক আজকের গল্প সেদিন গোধূলি বেলায়। পশ্চিম হিমালয়ের কোলে কাঁচের মতো স্বচ্ছ এক নদীর পাশে দাঁড়িয়ে আছে স্পর্শ ট্রেকিং ক্যাম্প। এই ক্যাম্পের নামটা ঠিক যতটা নরম সরম, এই ক্যাম্পের প্রকৃতি আর নিয়ম কানুন ততটাই কঠিন আর কড়া। এখানকার আবহাওয়ার মতোই রুক্ষ, শুষ্ক এবং শীতল এই ক্যাম্পের প্রধান প্রশিক্ষক রণদীপ চক্রবর্তী। সাধারণত এই পাহাড়ে এই সমস্ত ট্রেকিং ক্যাম্পে নেপালি বা লেপচা সম্প্রদায়ের আধিক্য লক্ষ্য করা যায়। বাঙালি হয়েও রণদীপের শারীরিক শক্তি আর মানসিক বল আজ ওকে এমন একটা পেশা বেছে নিতে সাহস দিয়েছে। পাহাড়ের ওপরে তখন দুপুর গড়িয়ে বিকেল নামছে। সূর্যের নরম আলো ঢলে পড়েছে পাইন বনের মাথার উপর। গাছের ফাঁক দিয়ে সিংকোনা পাতার উপর পড়েছে সোনালি লাল আভা। এই দৃশ্য বাইরের মানুষের কাছে যতই মনোমুগ্ধকর হোক না কেন, রণদীপের চোখে তা কেবলই প্রতিদিনের জীবনের রুটিনের অংশ। ক্যাম্পের কাঠের তৈরি কেবিনের সামনে বসেছিল রণদীপ। ওর পরনে জলপাই রঙের প্যান্ট
আর কালচে জ্যাকেট। মুখমণ্ডলে অযত্নের ছাপ স্পষ্ট, এক রাশ কঠিনতা, যেন তার চোখের কোণে স্থায়ী আসন পেতে নিয়েছে। হাতের চামড়ায় কেবল পুরনো আঘাতের চিহ্ন। ছোটবেলা থেকেই রণদ্বীপের জগৎটা ছিল ঝঞ্ঝাটপূর্ণ। বাবা সুদীপ চক্রবর্তীর ট্রান্সপোর্ট ব্যবসা ছিল। দিনের বেশিরভাগ সময়ই তিনি ট্রাক ড্রাইভার, খালাসি আর ওই কাস্টমারদের সঙ্গে চিৎকার চেঁচামেচি করেই কাটাতেন। বাড়িতে ফিরলে মেজাজ থাকত আগুনের মতো তেতে। ওদিকে মা জয়িতা, তাঁর চোখে ছিল কেবল ঝলমলে স্বপ্নের হাতছানি। ভালো বিলাসবহুল ফ্ল্যাট, দামি শাড়ি, এক্সপেন্সিভ ভ্যাকেশন, এন্টারটেনমেন্টময় দিন আর একটা নিরুদ্বেগ জীবন। বাবার অক্লান্ত পরিশ্রম কেবল তাদের জীবনযাত্রার মান বাড়িয়েছিল, কিন্তু তিনি পরিবারকে ঠিকমতো সময়টুকু দিয়ে উঠতে পারেননি। রণদ্বীপ প্রায়শই দেখত বাবা হয়তো ক্লান্ত হয়ে ফিরেছেন, কিন্তু মা এসে তার চাহিদার লম্বা ফিরিস্তি শুরু করতেন। মধ্যবিত্ত জীবনে চাহিদা আর বাস্তবের এই টানাপোড়েন রণদ্বীপের শিশু মনে গভীর ছাপ ফেলেছিল। ও দেখত কিভাবে একটা সম্পর্ক কেবল আকাঙ্ক্ষার ভারে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। যখন রণদ্বীপের 8 বছর বয়স, তখন একদিন সকালে তার মা চিরতরে বিদায় নিলেন। তিনি তার জীবনের চাহিদা মেটানোর জন্য আর কখনোই সুদীপবাবুকে যোগ্য মনে করলেন না। অন্য একজনের হাতে হাত রেখে আরও ভালো জীবনের খোঁজে চলে গেলেন তিনি। যাওয়ার সময় কিন্তু জয়িতা রণদ্বীপের দিকে তাকিয়েও দেখলেন না। কোর্ট চত্বরে ডিভোর্স পেপারে সাইন করে একবারের জন্যও পিছনে ফিরে তাকাননি জয়িতা। ফিরে এসে বাবা সুদীপ সেদিন চুপচাপ অফিসের চেয়ারে বসে কেবল সিগারেট টেনেছিলেন। এরপর থেকে রণদ্বীপের পৃথিবীর একমাত্র অভিভাবক তার বাবা। ট্রান্সপোর্ট ব্যবসার ঝুট ঝামেলা থেকে মুক্তি পেতে সুদীপবাবু অল্প বয়সে বিধবা হওয়া তার বোনকে অর্থাৎ রণদ্বীপের পিসিকে বাড়িতে এনেছিলেন সংসার সামলানোর জন্য। পিসি ছিলেন খুব শান্ত মাটির মানুষ, তবে পিসির মমতাও রণদ্বীপের ভেতরের শূন্যতাটা ভরাতে পারেনি। স্কুল জীবন শেষ হতেই রণদ্বীপ নিজের মধ্যে একটা অদ্ভুত বৈরাগ্য অনুভব করতে শুরু করে। প্রেম, ভালোবাসা, নরম অনুভূতি, এই সব কিছুকেই তার মনে হতো মিথ্যে বিলাসিতা, ক্ষণস্থায়ী লোভের ফসল। জীবনের প্রতি, বিশেষ করে মহিলাদের প্রতি তার মনে জন্ম নেয় এক অদ্ভুত শীতল ঘৃণা। সে বিশ্বাস করত এই আবেগগুলো কেবল মানুষকে দুর্বল করে, আর সে কোনোদিন দুর্বল হতে চায়নি। ও কেবল কঠোরতা আর কাজকেই আঁকড়ে ধরতে চেয়েছে। লেখাপড়া শেষ করে শহরে কাজের সুযোগ থাকা সত্ত্বেও ও বেছে নিয়েছিল পর্বতারোহণ। এটা তার কাছে ছিল নিজেকে শাস্তি দেওয়ার একমাত্র উপায়, নিজের ভেতরের কাঠিন্যকে যাচাই করার একটা পরীক্ষা। মাউন্টেনিয়ারিং ট্রেনিংয়ে সে নিজেকে অসম্ভব পরিশ্রমের মধ্যে ঠেলে দিল। তার শারীরিক শক্তি, মনোনিবেশ এবং মানসিক স্থিতির কারণে সে দ্রুতই একজন দক্ষ পর্বতারোহী হিসেবে নিজেকে প্রমাণ করতে পারল। এই পর্বতারোহণই তাকে নিয়ে এলো স্পর্শ ট্রেকিং ক্যাম্পে। প্রথমে ও এসেছিল ট্রেনি হিসেবে, তারপর গাইড। গত 5 বছর ধরে সে এখানকার প্রধান প্রশিক্ষক। পাহাড় তাকে শিখিয়েছে একা থাকতে, শিখিয়েছে নির্ভরতা কেবল নিজের উপর রাখতে। রণদ্বীপের কাছে প্রকৃতি আসল, মানুষ গৌণ, আর প্রেম ভালোবাসা সেগুলো হিমালয়ের বরফের মতোই কঠিন, তার কাছে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। সেদিন ঘটল নিয়মের বাইরে এক
আকস্মিক ঘটনা। রণদীপ কাঁধের ঝোলা থেকে ওয়াকিটকিটা বের করল। কাল সকালের ট্রেকিং রুট নিয়ে কথা বলতে হবে জুনিয়র গাইডের সঙ্গে। ঠিক সেই মুহূর্তে ক্যাম্পে ঢোকার সরু পাথুরে রাস্তায় একটা ট্যাক্সি এসে থামল। ট্রেকিং ক্যাম্পের মাঝখানে বাইরের গাড়ি আসার কথা নয়। রণদীপের কপালে ভাঁজ পড়ল। তার তৈরি করা কঠোর নিয়ম ভাঙা হয়েছে। ট্যাক্সি থেকে নেমে এলো একটি মেয়ে, পরনে জিন্স আর সোয়েটার, পিঠে ছোট রুকস্যাক, মাথার চুলগুলো কোঁকড়ানো এলোমেলো, কিন্তু চোখে মুখে এক ঝলমলে আনন্দ। মেয়েটির শরীর জুড়ে ক্লান্তি থাকলেও মুখে এক ধরনের সহজ স্বাভাবিক সারল্য। রণদীপ ওয়াকিটকিটা রেখে উঠে দাঁড়ালো। মেয়েটির দিকে এক রাশ বিরক্তি নিয়ে এগিয়ে গেল। কি ব্যাপার? এই ট্যাক্সিটা এখানে কেন এসেছে? ক্যাম্পের এন্ট্রান্স থেকে হেঁটে আসতে হয়, জানেন না? রণদীপের কণ্ঠস্বর শীতল, তাতে কোনো তাপ উত্তাপ নেই। মেয়েটি একটু অপ্রস্তুত হলো। সরি, আসলে আমি এই প্রথমবার এলাম তো, ড্রাইভারকে বলেছিলাম ক্যাম্পের কাছাকাছি নামাতে, সেই জন্যই। কথা শেষ করতে না দিয়েই রণদীপ বলল, নিয়ম সবার জন্য সমান। আপনি নতুন বলেই তো নিয়ম ভাঙতে পারেন না, তাই না? মেয়েটি হেসে ফেলল। সেই হাসিটা রণদীপের কাছে অচেনা। সাধারণত তার এই মেজাজ দেখলে সবাই গুটিয়ে যায়। ঠিক আছে স্যার, এবার থেকে মনে থাকবে। এখন কি ভেতরে যেতে পারি? অনেকটা পথ জার্নি করে এলাম তো। রণদীপের আর কিছু বলার সুযোগ হলো না, কারণ ট্যাক্সি থেকে নামার সময় মেয়েটি তার ব্যাগের ওপর যতটা মনোযোগ দিয়েছিল তার থেকে অনেক কম মনোযোগ দিয়েছিল এন্ট্রান্সের রাস্তার পাথরের ওপর। তাই পা পিছলে গিয়ে সে ডান হাতের কনুইটা বাঁ হাত দিয়ে জোরে চেপে ধরে বসে পড়ল। যন্ত্রণায় একটা চাপা আওয়াজ করল। রণদীপ মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। তার মেজাজ এখন আর বিরক্তির নয়। তার প্রশিক্ষক মন তাকে নির্দেশ দিল, বিপদ। সে দ্রুত মেয়েটির দিকে এগিয়ে গেল। কি হলো দেখি, হাতে কি হলো? হাতটা দেখান। মেয়েটি তখনও হাতে হাত চেপে ধরে বসে আছে। না না, কিছু হয়নি, সামান্য একটু লেগেছে। রণদীপ তার কথা না শুনেই জোর করে হাতটা ধরে টেনে কনুইটা দেখল। চামড়া কিছুটা ছড়ে গেছে, রক্তপাত শুরু হয়েছে। সামান্য লেগেছে। ট্রেকিংয়ে যাচ্ছেন আর এই সামান্য চোটটুকু সামলাতে পারবেন না? শুনুন, আপনার মতো দুর্বল মানুষের জন্য না পাহাড় নয়, এসব ট্রেকিং করতে অনেক বেশি ফিজিক্যাল স্ট্রেংথ প্রয়োজন হয়। রণদীপের কথাগুলো তিরস্কারের মতো, কিন্তু তার হাত সাবধানে টিস্যু দিয়ে রক্ত মুছে চলেছে। মেয়েটি চোখ তুলে তাকালো। তার চোখে তখন সামান্য জল। আমি মোটেও দুর্বল নই, আপনি না জেনে আমাকে বিচার করবেন না। রণদীপ তার স্বভাব সিদ্ধ ঢঙে কোনো উত্তর দিল না, কেবল হাতের টিস্যুটা ফেলে নিজের ব্যাকপ্যাক থেকে ফার্স্ট এইড বক্সটা বের করল। অত্যন্ত দ্রুততার সঙ্গে সে অ্যান্টিসেপটিক লাগালো, ব্যান্ডেজ বাঁধল। তার হাতের কাজ ছিল নিখুঁত এবং পেশাদারি। এই নিন, যা হয়েছে হয়েছে। আপনার এই ধরনের গাফিলতি ট্রেকিং রুটে কিন্তু চলবে না। ওপরে আরও কঠিন রাস্তা, সতর্ক থাকবেন। রণদীপ ঠান্ডা অথচ গম্ভীর স্বরে বলল। তারপর জিজ্ঞাসা করল, আপনার নাম? মেয়েটি একটু হাসি মুখে বলল, আমার নাম রূপসা, রূপসা মিত্র। রূপসা মিত্র, ওকে। নামটা উচ্চারণ করল রণদীপ। তারপর বলল, আর আপনার সঙ্গে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো আপনার ঘরে পৌঁছে যাবে। আপনি ভেতরে যান, পিসিকে বলবেন আপনাকে আপনার কেবিনটা দেখিয়ে দিতে। রূপসা উঠে দাঁড়ালো।
ওর চোখে ছিল এক ধরনের কৃতজ্ঞতা আর এক ধরনের কৌতূহল। ও ভালো করে লক্ষ্য করল রণদীপের চোখ। এই মানুষটার চোখে ঘৃণা নেই, আছে কেবল শূন্যতা। এই রুক্ষতার আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো গল্প। রূপসার মন দ্রুত এই ধারণাটা গেঁথে ফেলল ওর মনে। অনেক ধন্যবাদ প্রশিক্ষক মশাই, আপনি না থাকলে হয়তো ব্যাপারটা আরো খারাপ হতে পারত। ওটা আমার দায়িত্ব ছিল। যাওয়ার সময় এই পাথুরে রাস্তাটা আর এড়িয়ে যাবেন না, আর ক্যাম্পের নিয়মগুলো ভালোভাবে জেনে নেবেন। রূপসা এবার আর কিছু বলল না, মাথা নেড়ে ভেতরে চলে গেল। তার হালকা চালচলন এবং হাসিটা রণদ্বীপের চারপাশের শান্ত কাঠিন্যময় পরিবেশটাকে যেন এক মুহূর্তের জন্য হালকা করে দিয়ে চলে গেল। রণদ্বীপ দাঁড়িয়ে দেখল রূপসাকে, তারপর আবার তার নিজের জায়গায় ফিরে এলো। তার মনে কোনো প্রতিক্রিয়া হলো না। এক মুহূর্তের জন্য যেন তার শৈশবের তিক্ততা তার মনেও এলো না। তার মনে হলো এরা সবাই একই, ওই কিছুদিনের জন্য আসবে, একটু আনন্দ করবে, তারপর আবার ফিরে যাবে বিলাসী জীবনে। কিন্তু রূপসার মনে তখন অন্যরকম ভাবনা। প্রথমবার সে একজনকে দেখল যার পেশাদারি দক্ষতা আর ব্যক্তিগত মেজাজ সম্পূর্ণ আলাদা। এই মানুষটা আঘাত পেলে দ্রুত সাহায্য করে, কিন্তু সামান্য কথাতেই মেজাজ গরম করে ফেলে। রূপসার কাছে এটা একটা নতুন অ্যাডভেঞ্চারের ইঙ্গিত। পিসি তাকে ঘর দেখিয়ে দিলেন। ছোট পরিচ্ছন্ন কাঠের কেবিন, জানলা খুললেই হিমালয়ের সুন্দর দৃশ্য। পিসি বললেন, নতুন এসেছিস, সাবধানে থাকিস কেমন? রণদ্বীপের মেজাজ একটু কিন্তু তিরিক্ষি, কারোর সঙ্গে সহজে মিশতেই পারে না। ওর কথায় কিন্তু কিছু মনে করবি না বাবা, জানবি কড়া কথা বললেও মানুষটা কিন্তু খুব ভালো। রূপসা পিসির দিকে তাকালো। হ্যাঁ দেখলাম তো, তবে মানুষটা ভালো, খুবই দক্ষ। পিসি হেসে তাকালেন ওর দিকে, তারপর বললেন, হ্যাঁ ঠিকই বলেছিস বটে, ভালো না হলে কি আর এত বছর পাহাড়ে থাকতে পারে? কিন্তু ওকে বুঝতে গেলে খুব গভীরে যেতে হবে। রূপসা হেসে বলল, ঠিক আছে পিসি, দেখা যাক। আমি তো শুধু পাহাড় ভালোবাসি বলে এখানে এসেছি। অ্যাডভেঞ্চার করব, প্রকৃতির মাঝে থাকব, আর এই গম্ভীর প্রশিক্ষক মশাই, তাকেও একটু ঘাঁটিয়ে দেখব। রূপসা তার ঘর গুছিয়ে বাইরে এলো। তখন সূর্য প্রায় ডুবছে। পাহাড়ের চূড়াগুলোতে এক অদ্ভুত লালচে কমলা আলো। রণদ্বীপ একাই ক্যাম্পের ধারে বসেছিল। সেই দৃশ্য দেখে রূপসার চোখ মুহূর্তের জন্য থমকে গেল। সেদিন গোধূলি বেলায় প্রথমবার সে বুঝতে পারল এই পাহাড় তার শুধু অ্যাডভেঞ্চারের জায়গা হবে না, এটা হয়তো তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। রণদ্বীপের রুক্ষতার দেওয়ালটা ভাঙার প্রথম চ্যালেঞ্জটা রূপসা সেই প্রথম দিনই নিয়ে নিয়েছিল। ক্যাম্পের লনে তখন গোধূলি মিশে গেছে রাতের আঁধারে। দূর আকাশে জোনাকির মতো তারারা জ্বলতে শুরু করেছে। আবহাওয়া শীতল হয়ে আসছে। আগুন জ্বালানো হয়েছে ক্যাম্প ফায়ারে। আগুনের চারপাশে জনা দশেক নতুন ট্রেকার ভিড় করেছে। তাদের মুখে চোখে উত্তেজনা আর হাসি হইহুল্লোড়। কিন্তু সবার মাঝে থেকেও দূরত্ব বজায় রেখে বসে আছে রণদ্বীপ। দুপুরের সেই সামান্য চোট লাগার ঘটনা এবং রূপসার সঙ্গে তার সংক্ষিপ্ত সাক্ষাৎ রণদ্বীপের মনে কোনো রেখাপাত করেনি। তার কাছে রূপসা ওই ট্রেকারদের ভিড়েরই অংশ, যারা আসবে, ছবি তুলবে, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করবে, আর তারপর আবার ফিরে যাবে তাদের পুরনো আরামদায়ক জীবনে। রণদ্বীপ নিজের পিসিকে দেখতে পেল। তিনি হাসি মুখে
নতুন অতিথিদের জন্য রাতের খাবার পরিবেশন করছেন। রণদ্বীপের দিকে এগিয়ে এসে পিসি মৃদু হেসে বললেন, সবাইকে সমান চোখে দেখিস না বাবা। একটা জিনিস জানবি, মেয়ে মানেই যে খারাপ এমন ধারণা কিন্তু ভুল। এই তো দেখ না, আমিও তো মেয়ে। তার মানে কি তুই আমায় খারাপ ভাবিস? খারাপ ভালো ছেলে মেয়ে দিয়ে বিচার করা যায় না রে। কোনো কোনো মানুষ খারাপ হয়, কোনো কোনো মানুষ ভালো হয়। খারাপ ভালো সবটুকু নিয়েই তো আমাদের সমাজ। খারাপটাকে ফেলে দিয়ে শুধু ভালোটাকেই নিতে হবে, বুঝলি? হঠাৎ করে এসব কথা তুমি আমায় কেন বলছো আমি জানি না পিসি। তবে কি জানো তো, ওই সবাইকে সমান চোখে আর দেখতে পারি না। এই পৃথিবীতে না ওই সমান আর সহজ এই শব্দ দুটোর উপর আমার কোনো বিশ্বাস নেই। আর আমার জীবনে কোনো বিশেষ মানুষও নেই পিসি, এই তো তুমি জানো। জীবনে কিন্তু কোনো কোনো মানুষ বিশেষ হয়েই আসে, তাকে চিনে নেওয়ার চোখ দরকার হয়। রণদ্বীপ পিসির কথাগুলো শুনেও না শোনার ভান করল। রণদ্বীপ জানে তার বাবার জীবন কিভাবে একটা জটিল সমীকরণে আটকে গিয়েছিল। নিজের ফ্যামিলির ভালো থাকার জন্য অক্লান্ত পরিশ্রম করা, আর সেই পরিশ্রমের জন্য ফ্যামিলিকে সময় দিতে না পারা, এই টানাপোড়েনটাই রণদ্বীপের মা জয়িতাকে দূরে ঠেলে দিয়েছিল। জয়িতার কাছে আরাম আর বিলাসিতা ছিল সম্পর্কের চেয়ে দামি, আর রণদ্বীপ সেই সময় থেকেই শিখেছে লোভের কাছে ভালোবাসা সবসময়ই পরাজিত হয়। তাই সে তার রুক্ষ কাজের জগতে নিজেকে আটকে রেখেছে। পাহাড় তাকে কঠিন হতে শিখিয়েছে, আর রণদ্বীপ সেই শিক্ষাকে একেবারে হৃদয় থেকে গ্রহণ করেছে। ঠিক তখনই রূপসা এসে একটা ফাঁকা কাঠের টুলের উপর বসল, যা রণদ্বীপের থেকে প্রায় হাত দুয়েক দূরে। তার চোখে মুখে রয়েছে কৌতূহল। মিস্টার প্রশিক্ষক, আপনার নামটা জানতে পারিনি, কিন্তু শুধু পিসি বললেন রণদ্বীপ। তার কণ্ঠস্বরে কোনো জড়তা নেই, যা রণদ্বীপের কাছে অপ্রত্যাশিত। সাধারণত কেউ সাহস করে তার এত কাছে এসে কথা বলে না। রণদ্বীপ চক্রবর্তী, ক্যাম্পের ভেতরে আপনি আমাকে স্যার বলেই ডাকবেন। রূপসা হাসল। স্যার, আপনি আমার নামটা তো ভুলে যাননি আশা করি। রূপসা মিত্র। আমার হাতটা এখন অনেকটা ভালো আছে, ধন্যবাদ। আবারও বলছি, ওটা আমার দায়িত্ব ছিল। আশা করি আর ভবিষ্যতে এমন কেয়ারলেস হবেন না। রণদ্বীপ চোখ না তুলেই কথাগুলো বলল, তার দৃষ্টি আগুনের লেলিহান শিখার দিকে। আমি জানি এটা আপনার দায়িত্ব, কিন্তু দায়িত্ব আর আন্তরিকতা দুটো আলাদা জিনিস। আপনার আন্তরিকতাটা আমি বুঝেছি। আর একটা কথা, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে পারি? রণদ্বীপ এবার মুখ তুলল, ওর চোখে সামান্য বিরক্তি। পারেন, যদি সেই প্রশ্নগুলো ট্রেকিং বা এই ক্যাম্পের রুটিন সংক্রান্ত হয়। না, ঠিক রুটিন সংক্রান্ত নয়, এটা জীবন সংক্রান্ত। রূপসা সরাসরি তাকালো রণদ্বীপের চোখের দিকে। রণদ্বীপ কঠিন চোখে তাকিয়ে রইল। এখানে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করা হয় না। আমার কাজ রাস্তা দেখানো, গল্প করা নয়। সরি। রূপসা তাতেও দমল না, সে নিজের জগৎটা তুলে ধরল। স্যার, আমার বাবারও খুব ভালো ব্যবসা, খুব বিলাসী জীবন। আমার শহরের নামি দামি কলেজে পড়াশোনা করেছি। সবাই যখন ভালো চাকরি বা বিয়ের স্বপ্ন দেখত, তখন আমার মনে হতো এটা তো আর জীবন নয়, এই চার দেওয়ালের আরাম, এগুলো আমাকে টানে না স্যার। রণদ্বীপ চুপ করে শুনল। ওর মনে হলো এই মেয়েটিও কেবল বিলাসিতা ত্যাগ করার নাটক করছে। একটা সময় ঠিক আবার ওই আরামের জীবনে ফিরে যাবে। আমার মা বাবা দুজনেই খুব ভালোবাসেন আমায়, কিন্তু তাদের জগৎটা ভীষণ ছোট, কেবল ব্যবসা, পার্টি আর স্টেটাস। আমার মনে হলো পৃথিবীটা এর চেয়ে অনেক বড়। এর একটা অন্য গন্ধ আছে,
একটা অন্যরকম রুক্ষতা আছে যা আমাকে টানছে। তাই আমি এই ট্রেকিংটাই বেছে নিলাম। আমি নিজেকে প্রমাণ করতে চাই যে আমি কেবল ওই বিলাসী জীবনের জন্য তৈরি হইনি, আমি কঠিন পরিস্থিতিতেও মানিয়ে নিতে পারি। রূপসার চোখে এক ধরনের জেদ ফুটে উঠল। আপনার মনে হয় কেবল বিলাসী জীবন ত্যাগ করলেই মানুষ মহৎ হয়ে যায়? রাবিশ। রণদীপ এবার সরাসরি প্রশ্ন করল। তার কণ্ঠস্বরে এবার যথেষ্ট তিক্ততা। লিসেন, বিলাসিতা ত্যাগ করা মানেই মানসিক কাঠিন্য নয়। বেশিরভাগ মানুষ ক্ষণিকের অ্যাডভেঞ্চারের শেষে আবার ওই আরামের জীবনেই ফিরে যায়। এটাই ন্যাচারাল। হয়তো সবাই যায়, কিন্তু আমি আমার জীবনকে পুরোপুরি উপভোগ করতে চাই। অ্যাডভেঞ্চার, ভয়, স্বাধীনতা, এই সব কিছুর স্বাদ নিতে চাই। আর তার জন্য আমি এখানে চলে এসেছি। আমার মনে হয় আপনার মতো একজন কঠোর এবং দক্ষ প্রশিক্ষকই আমাকে সঠিক পথটা দেখাতে পারবেন। রণদীপ এবার কিছুক্ষণ রূপসার দিকে তাকিয়ে রইল। মেয়েটির চোখে কোনো ছলনা বা লোভের চিহ্ন নেই, আছে কেবল এক নির্মল কৌতূহল। কিন্তু রণদীপ নিজের অভিজ্ঞতাকে অবিশ্বাস করতে পারল না। অভিজ্ঞতা তাকে বারবার শিখিয়েছে বিশ্বাস ভঙ্গ হওয়া কেবল সময়ের অপেক্ষা। কাল সকালে আমাদের প্রথম ট্রেকিং শুরু হবে, আর এখন আপনি আপনার উদ্দেশ্য আর দুর্বলতা এসব নিয়ে কথা না বলে ট্রেল নিয়ে মনোযোগ দিন। রূপসা বাধ্য ছাত্রীর মতো সম্মতি জানালো। বলুন স্যার। ওয়েল, আমরা কালকে শুরু করব রুথাং পাস ট্রেল দিয়ে। হাইট অ্যাপ্রক্সিমেটলি 6500। প্রথম দিনই কিন্তু আপনাকে একটা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। রণদীপ এবার ম্যাপটা খুলে ধরল। আগুনের আলোয় ম্যাপের রেখাগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল। রূপসা বেশ আগ্রহ নিয়ে ঝুঁকে পড়ল। তাদের মাথা প্রায় কাছাকাছি চলে এলো। রণদীপ দ্রুত একটু সরে গেল। দূরত্ব বজায় রাখা তার স্বভাব। এই দেখুন, প্রথম দিন আমরা প্রায় 6 ঘন্টা হাঁটব। রাস্তাটা বেশ খাড়া, পাথরগুলো বেশ আলগা, তাই প্রত্যেকটা স্টেপ মেপে মেপে ফেলতে হবে। রণদীপ ম্যাপের একটা লাইন নির্দেশ করল। এই যে, লুক অ্যাট দ্যাট। এই রাস্তাটা খুব একটা বিপদসংকুল নয়, তবে যারা দুর্বল বা যাদের শারীরিক সক্ষমতা কম তাদের জন্য কিন্তু সমস্যা হতে পারে। আমি যথেষ্ট ফিটনেস ট্রেনিং নিয়ে এসেছি স্যার, আমি মোটেই দুর্বল নই। আপনার দুর্বলতা আপনার মন। শহরের আরামের জীবন থেকে চলে এসেছেন। যখন ক্লান্তি আসবে, পাহাড়ের ঠান্ডা হাওয়া শরীরকে একদম নিস্তেজ করে দেবে, তখন কিন্তু মন বিদ্রোহ করবে। সেই বিদ্রোহ সামলাতে পারবেন তো? ট্রেইলে নামার আগে পরাজয় মানা আমার স্বভাব নয় স্যার। আপনি আমাকে ট্রেইল দেখান, আমি আপনাকে আমার মানসিক জোর দেখাবো। না না, রণদীপ ওসব মুগ্ধ হয়নি, বরং বিরক্তি বোধ বেড়েই গেল। এই ধরনের অতি উদ্যমীরাই না ট্রেইলে গিয়ে সবচেয়ে বেশি সমস্যা তৈরি করে। ওয়েল, এইখানটা দেখুন। রুথাংয়ের চূড়ায় পৌঁছানোর আগে আমাদের এই ছোট্ট হিমবাহটা পার হতে হবে। বরফ নরম থাকবে, সাবধানে পা ফেলতে হবে, কোনো তাড়াহুড়ো নয়। বরফ পার হওয়ার সময় চিৎকার করবেন না, কোনো অপ্রয়োজনীয় হাসি বা কথা নয়। এইটুকু রাস্তাই সবচেয়ে ঝুঁকিপূর্ণ। রূপসা এবার একটু সিরিয়াস হলো। হিমবাহ? বরফ তো আমি আগে কখনো পার করিনি। কোনো বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন হবে? ওই হাঁটার কিছু প্রাইমারি কৌশল কাল সকালে শিখিয়ে দেওয়া হবে, কিন্তু আসল ট্রেনিংটা হবে আপনার মনোনিবেশের। পাহাড়ে আপনার আবেগ আর বিলাসিতা কিন্তু দেখানোর কোনো স্কোপ নেই, কেবল কনসেন্ট্রেশনটাই কাজে আসে। এক মুহূর্তের অন্যমনস্কতা মানেই কিন্তু বিপদ। রণদীপ বেশ কঠোরভাবে সতর্ক করল। কথাগুলো বলার সময় রণদীপের চোখে ছিল তার প্রশিক্ষকের দৃঢ়তা,
কিন্তু রূপসা তার কাঠিন্যের মধ্যেও এক ধরনের দায়িত্ববোধ দেখতে পেল। তার মনে হলো এই মানুষটা সত্যিই তার কাজকে আর তার সঙ্গে থাকা মানুষদের জীবনকে গুরুত্ব দেয়। রাত আরও গভীর হলো। ক্যাম্পের বাকি ট্রেকাররা সবাই যে যার কেবিনে চলে গেছে। কেবল রূপসা আর রণদীপ বসে রয়েছে। রূপসা বুঝল এই মানুষটার কঠোরতার দেওয়াল ভাঙতে বেশ সময় লাগবে। রূপসা উঠে দাঁড়ালো। ধন্যবাদ স্যার, ট্রেলটা বোঝানোর জন্য। আমি তৈরি, কাল সকালে দেখা হবে। রণদীপ মাথা নেড়ে সম্মতি জানালো। গুড নাইট বলে রূপসা চলে গেল নিজের কেবিনের দিকে। রণদীপ একা বসে রইল আগুনের পাশে। রূপসার নরম স্বর, তার কৌতূহলী চোখ আর তার সরল জেদ, এই সব কিছু রণদীপের বহুদিনের তৈরি করা রুক্ষ দেওয়ালটাকে একটু হলেও চ্যালেঞ্জ তো জানালো। এই মেয়েটি কি সত্যিই অন্যরকম, নাকি জয়িতার মতো সেও কেবল জীবনের অন্য একটা বিলাসিতার খোঁজে এখানে এসেছে? রণদীপের মন মানতে পারল না। তার অভিজ্ঞতা তাকে বারবার সতর্ক করে চলল। সে মনে মনে স্থির করল সে কেবল তার পেশাদার দায়িত্ব পালন করবে, এর থেকে বেশি কিচ্ছু নয়। রণদীপের সামনে অন্ধকারে হিমালয় নীরব, কিন্তু ও জানে এই নীরবতার আড়ালে লুকিয়ে আছে কঠিন চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জের মাঝেই কাল শুরু হবে রণদীপ আর রূপসার যাত্রা। রাত তখন প্রায় 2টো। স্পর্শ ট্রেকিং ক্যাম্পে এখন কেবল হিমেল বাতাসের ফিসফিসানি আর পাইন গাছের মৃদু দুলুনি লেগে রয়েছে। ক্যাম্প ফায়ারের আগুন প্রায় নিভে এসেছে। কেবল কয়েকটা লালচে অঙ্গার মৃদু আলো ছড়াচ্ছে, যেন কাঠ আর কয়লাগুলো সারা জীবন ধরে অনেক যন্ত্রণা, অনেক কষ্ট সহ্য করে আগুনে পুড়ে খাঁক হয়ে পড়েছে। সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু রণদীপ এখনো বসে আছে কাঠের গুঁড়ির উপর একা বসে। রণদীপ নিভে আসা আগুনের দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটো যেন বহু বছর আগের কোনো দৃশ্যে ডুবে গেছে। শৈশবের সেই তিক্ত স্মৃতিগুলো এই গভীর রাতে, এই একাকী পরিবেশে যেন আরও জীবন্ত হয়ে ওঠে। পাহাড়ের এই নীরবতা আমাকে শান্তি দেয়। এখানে কোনো অপ্রয়োজনীয় শব্দ নেই, কোনো মিথ্যে প্রতিশ্রুতি নেই। এখানে কেবল কাজ আর বেঁচে থাকার সংগ্রাম। কিন্তু শহরের এই অশান্তি, এই তিক্ততা আমাকে তো আজও তাড়া করে বেড়ায়। জয়িতা, এই নামটার প্রতি আমার কোনো ঘৃণা নেই। কেবল একটা গভীর শূন্যতা রয়েছে। আমি জানি আমি আসলে বাবা মা কাউকেই ভালোবাসার জন্য ধরে রাখতে পারিনি। আমার ভেতরটা কেবলই একটা ভাঙা কাঁচের টুকরোর মতো, যার প্রতিটা কোণ তীক্ষ্ণ। আমি যদি দুর্বল হই, তাহলে এই কাঁচের টুকরোগুলো আমাকেই ক্ষতবিক্ষত করে দেবে। হঠাৎ করে রণদীপের কানে যেন তার বাবার কণ্ঠস্বর ভেসে এলো। বহু বছর আগের সেই মধ্যরাতের চিৎকার চেঁচামেচি, যা তার ঘুমন্ত শৈশবকে তছনছ করে দিয়েছিল। দৃশ্যটা ভেসে উঠল চোখের সামনে। কলকাতার ফ্ল্যাট। রাত তখন 11টা। সুদীপ অফিস থেকে ফিরেছেন। তার চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। রণদীপ তখন 8 বছরের ছেলে। ঘরের কোণে জড়সড় হয়ে বসে সবটা দেখছে। আর কতবার বলবো জয়িতা, সারা দিন ট্রাক লরি ড্রাইভারদের সঙ্গে ঝগড়া করতে হয়, মেজাজ ঠিক থাকে না। আজ সকাল থেকে 3টে ট্রাকের মালপত্র নিয়ে ঝামেলা হয়েছে।
এখন একটু শান্তি দাও। কি 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 শান্তি? আমি কি এখানে অশান্তি করার জন্য বসে থাকি? তুমি সব সময় তোমার ট্রাক ড্রাইভার, খালাসি, তোমার লোক, তোমার ঝামেলা নিয়েই ব্যস্ত। আমার কি আছে? আমি কেন এসেছি এই জীবনে? একটা নতুন ফ্ল্যাট চেয়েছিলাম, কিংবা একটা ছোটখাটো নিরিবিলি বাংলো, সেটাও তো দিতে পারছো না। ফ্ল্যাট হবে, সব হবে, একটু সময় দাও। এই ব্যবসা এত সহজ নয়, বুঝতে পারছো না কেন? দিনের শেষে তুমি কি চাও বলো তো? একটা ভালো সংসার, নাকি শুধু ফ্ল্যাট, বাড়ি, আমোদ প্রমোদ, ভ্যাকেশন, এই সব? ছেলেটাকে তো ঠিক করে মানুষ করতে হবে। বড় স্কুলে ভর্তি হয়েছে, ওর পড়াশোনার দিকটা তো নজর রাখতে পারো। তোমার কি মনে হয় আমি ওর পড়াশোনার দিকে নজর দিইনি? ওর রিপোর্ট কার্ডের লাল দাগগুলো শুধু আমার জন্য? তোমার কোনো দায়িত্ব নেই বাবা হিসেবে ওকে একটু পড়াশোনার দিকটা দেখে দেওয়া? সব দায়িত্ব আমার একার। একটা সংসার বলতে বোঝায় যেখানে স্বামী একটু সময় দেবে, ভালোবাসবে। আর তোমার কাছে ভালোবাসা মানে কেবল টাকা আর পরিশ্রম। তুমি ভুলে যাচ্ছ আমারও একটা স্বপ্ন ছিল, ওই মিতালির স্বামীর মতো একটা বাড়ি, একটা ভালো গাড়ি। সেগুলো না দিতে পারলে আমাকে বিয়ে কেন করেছিলে? আমি অক্লান্ত পরিশ্রম করি কার জন্য? এই বিলাসিতার জন্যই তো। আমি যদি তোমার মুখে হাসি দেখতে চাই, তবে কাজ করতেই হবে তো। দুটো দিক আমি একসঙ্গে সামলাতে পারি না। কেন তুমি বোঝো না? পারবে না, এটাই তোমার অক্ষমতা। আর আমি তোমার ওই অক্ষমতার সঙ্গে আর জীবন কাটাতে পারবো না। তোমার ওই মেজাজ আর ট্রাক ড্রাইভারদের মতো ব্যবহারে আমার দম বন্ধ হয়ে আসছে। রণদীপ তখন নিজের হাত দিয়ে কান চেপে ধরে বসে থাকত। তার ছোট্ট বুকটা ভয়ে আর দুঃখে কেঁপে উঠত। সে বুঝতে পারত না এত ভালোবাসা থাকার পরেও কেন এই ঝগড়া। মা কেন শুধু বাবার কাছে টাকা চাইছে, আর বাবা কেন বুঝতে পারছে না যে মাকে সামান্য কিছুটা সময় দিলেই তিনি হয়তো খুশি হতে পারেন। রণদীপের মনটা মুহূর্তে শীতল হয়ে গেল। সে চোখ বন্ধ করল, যেন চাইছে এই দৃশ্যগুলো জোর করে মুছে ফেলতে তার জীবন থেকে। তার মনে পড়ে গেল এরপরই একদিন মা চলে গেলেন। এক রাতের অন্ধকারে অন্য কারোর হাত ধরে আরো ভালো জীবনের খোঁজে মা চলে গেলেন। বাবা সুদীপ ভেঙে পড়েছিলেন, কিন্তু কাজের মধ্যেই নিজেকে ডুবিয়ে দিয়ে কোনো মতে বেঁচে ছিলেন। এরা সবাই এক, সুখের পিছনে ছোটে, শুধু সুখের পিছনে ছোটে। আর যখন সেই সুখ পায় না, তখন অন্যকে দুষতে শুরু করে। আমাকে একা ফেলে চলে যেতে এক মুহূর্ত লাগেনি মায়ের। প্রেম, ভালোবাসা, ওগুলো কেবলই লোভের মোড়ক। আমি কোনো দিন এই দুর্বলতাগুলোকে আমার জীবনে আশ্রয় দেব না। রণদীপ এক মুঠো ঠান্ডা ছাই তুলে হাতের মধ্যে ঘষতে শুরু করল। তার মুখমণ্ডল কঠিন, যেন পাথরের তৈরি। ঠিক তখনই রূপসা ওর কেবিনের জানলা দিয়ে রণদীপকে দেখতে পেল। ও ওয়াশরুমে যাওয়ার জন্য উঠেছিল, কিন্তু রণদীপকে একা বসে থাকতে দেখে থমকে গেল। রূপসার মনে হলো এই লোকটা শুধু রুক্ষ নয়, ভীষণ একা। এই মানুষটার চোখ দুটো এত উদাস কেন? এত রাতে একা একা বসে আছে। তেমন তো নয় যে কোনো কাজে ব্যস্ত, কিন্তু মুখটা দেখলেই মনে হয় একটা ভারী বোঝা যেন সারা জীবন বইছে। নিশ্চয় এর জীবনে এমন কোনো কষ্ট আছে যা পাথরের মতো কঠিন করে দিয়েছে মানুষটাকে। আর এই কঠোরতাটাই আসলে দুর্বলতা লুকিয়ে রাখার একটা ঢাল। সবাই তো আর সমানভাবে কষ্ট বহন করতে পারে না। শহর থেকে এত দূরে, পাহাড়ে, এই নির্জনতায় নিজেকে কেন আটকে রেখেছে? হয়তো অতীত থেকে পালাতে চাইছে। রূপসা কিছুক্ষণ স্থির হয়ে রণদীপকে দেখল।
ওর মনে এক ধরনের সহানুভূতিও জন্ম নিল। ও বুঝতে পারল রণদ্বীপের এই কাঠিন্যের পিছনে নিশ্চয়ই রয়েছে গভীর কোনো ক্ষত। একজন মানুষ সহজে তো এমন হয় না। জয়িতার মতো সব মেয়েরা যে কেবল স্বার্থপর হয় না, তা বোঝানো হয়তো রূপসার পক্ষেই সম্ভব। কিন্তু সেটা বোঝাতে গেলে প্রথমে রণদ্বীপের দেওয়ালটাকে ভাঙতে হবে, আর সেই দেওয়াল ভাঙার পথ সহজ নয়, সেটাও জানে রূপসা। ধীরে ধীরে ওর কেবিনের দরজা বন্ধ করল। সিদ্ধান্ত নিল কালকের ট্রেকিংয়ে সে কেবল প্রকৃতির সঙ্গে লড়াই করবে না, সে রণদ্বীপের সঙ্গেও একটা নীরব লড়াই শুরু করবে। লড়াই করবে তার জমাট বাঁধা অভিমান আর ভুল ধারণার বিরুদ্ধে। রণদ্বীপ তখনও সেখানে বসে, ছাইগুলো ওর হাতের তালু থেকে ঝরে পড়ছে। ও দেখল ছাইগুলো বাতাসের সঙ্গে মিশে মিশে অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। ওর মনে হলো ওর শৈশবের স্বপ্নগুলোও ঠিক একইভাবে একদিন মিলিয়ে গিয়েছিল। ভোরের আলো তখন সবেমাত্র পাহাড়ের চূড়ায় উঁকি দিচ্ছে। সোনালি আভায় ভরে যাচ্ছে চারপাশ। রণদ্বীপ উঠে দাঁড়ালো। তার মন এখন কঠিন প্রতিজ্ঞায় ভরা। গতকালের স্মৃতিচারণ তাকে আরও একবার তার জীবনের লক্ষ্যের কথা মনে করিয়ে দিয়েছে। কঠোর থাকো, একা থাকো, নিরাপদে থাকো। রণদ্বীপ জানে আজ সকালে রুথাংপাসের পথে তাকে নেতৃত্ব দিতে হবে। কঠিন রাস্তা, আলগা পাথর আর হিমবাহ, কোনো আবেগ সেখানে স্থান পেলে চলবে না। অন্যদিকে রূপসা তৈরি হয়ে বাইরে এলো। ওর চোখে নতুন দিনের আলো এবং মনে এক নতুন প্রত্যয়। ও প্রস্তুত কঠিন ট্রেলের জন্য এবং রণদ্বীপের হৃদয়ের ট্রেলের জন্য। রণদ্বীপ যখন ট্রেকারদের সামনে এসে দাঁড়ালো, ওর মুখে কঠোরতার ছাপ। আজকের রাস্তা কিন্তু অনেকটা কঠিন। যদি কেউ দুর্বল মনে করেন এখনই ফিরে যেতে পারেন। রূপসার চোখে তবু ভয় নেই, আছে কেবল চ্যালেঞ্জ নেওয়ার সাহস। রণদ্বীপ মনে মনে বলল, দেখা যাক এই শহরের ঝলমলে মেয়েটার জেদ কতদূর টেকে। পাহাড় কারোর সঙ্গে আপোষ করে না, আমিও করব না। আপনি হয়তো আমাকে ভয় দেখাতে চাইছেন স্যার, কিন্তু আমার লক্ষ্য স্পষ্ট। আমি এই কঠিন পথে প্রমাণ করব যে আমি কেবল বিলাসী নই। আমি প্রমাণ করব এই পৃথিবীতে এখনো ভালোবাসা আর সরলতা আছে, যা কেবল লোভের ওপর নির্ভর করে না। আজকের যাত্রা শুরুর আগে রণদ্বীপ শেষবারের মতো সবাইকে কিছু প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছে। সে যখন তার ব্যাকপ্যাকটি কাঁধে নিল, তার দৃষ্টি মুহূর্তের জন্য আকাশের দিকে গেল। সেই মুহূর্তে ক্যাম্প ফায়ারের রাতের অশান্ত স্মৃতিগুলো একপাশে সরে গিয়ে তার মনে ভেসে উঠল এক অন্য দৃশ্য। তার বাবার, অর্থাৎ সুদীপ চক্রবর্তীর কথা মনে পড়ল। মায়ের চলে যাওয়ার পর সুদীপের জীবন কেবল কাজ আর ছেলের মধ্যেই সীমাবদ্ধ হয়ে গিয়েছিল। ট্রান্সপোর্ট ব্যবসার কঠিন মানুষটা রণদ্বীপের সামনে কখনোই নিজের দুর্বলতা প্রকাশ করেননি, বরং ছেলেকে শিখিয়েছিলেন কিভাবে জীবনের কঠোর সত্যকে মাথা উঁচু করে মোকাবেলা করতে হয়। রণদ্বীপের বয়স তখন বছর 18। মা চলে যাওয়ার পর প্রথমবার সে স্কুলের একটা প্রতিযোগিতায় হেরে গিয়ে খুব ভেঙে পড়েছিল। সেদিন রাতে বাবা তাকে জড়িয়ে ধরেছিল। আমি আমি পারলাম না বাবা, আমি হেরে গেলাম। আমি আর কোনো দিন চেষ্টা করব না। শোন রণদ্বীপ, তোর মা চলে যাওয়ার পর তোর বাবা তোর সামনে একটা কথাই প্রমাণ করতে চেয়েছে, জীবন মানেই সংগ্রাম।
আমি তোর মাকে রাখতে পারিনি, সেটা আমার জীবনের সবচেয়ে বড় পরাজয়। কিন্তু এর মানে এই নয় যে আমি বেঁচে থাকা ছেড়ে দেব। কিন্তু আমার তো ভয় লাগে। ভয়? ভয় কিসের? জীবন কি জানিস? জীবন হলো একটা খাড়া পাহাড়ের মতো, যেটা তুই এখন চড়ছিস। একবার হোঁচট খেলে পড়ে যেতে পারিস, কিন্তু পড়ে গিয়ে যদি বসে থাকিস তবে আর কোনো দিন চূড়ায় উঠতে পারবি না। সাহস কাকে বলে জানিস? কি বাবা? সাহস মানে ভয় না পাওয়া নয়। সাহস মানে হলো ভয় পেয়েও তার সামনে বুক চিতিয়ে দাঁড়ানো। তোর মা নতুন জীবনের লোভেই হোক বা আমার অক্ষমতার জন্যই হোক চলে গেছে, কিন্তু তুই কখনো কারো উপর নির্ভর করবি না। নিজেকে এমন তৈরি করবি যাতে জীবন তোকে ভাঙতে না পারে। সবচেয়ে বড় কথা, যেখান থেকে তোর মা চলে গেছে সেই সব বিলাসিতা আর নির্ভরতা থেকে নিজেকে দূরে রাখবি। নিজের জন্য কঠিন পথ বেছে নিবি, যাতে দুর্বলতা তোকে ছুঁতে না পারে। আমি পারবো বাবা। তুই রণদীপ চক্রবর্তী, তুই হার মানতে পারিস না। মনে রাখিস, জীবন তোকে ভেঙে দিক বা গড়ে দিক, প্রতিটা সূর্যোদয়ের সঙ্গে তুই একটা নতুন শুরু করার সুযোগ পাবি। তাহলে আবার উঠে দাঁড়া, আর কোনোদিন ভয় পাবি না, কোনো কিছুকে না। এই স্মৃতিগুলো রণদ্বীপের ভিতরে এক গভীর শক্তি যোগায়। তার রুক্ষতার আড়ালে লুকিয়ে থাকা সেই ইস্পাত কঠিন মনোবলের উৎস এই মানুষটা, তার বাবা, যিনি নীরব সংগ্রামের মাধ্যমে ছেলেকে এমন কঠিন পথে চলার সাহস জুগিয়েছিলেন, যা বর্তমান সময়ে ফিরে এলো রণদ্বীপের জীবনে। রণদ্বীপের মুখে হাসি নেই, চোখে কেবল স্থিরতা। চলো শুরু করা যাক। সবাই তৈরি নিশ্চয়ই? রোথাং পাস, এই ট্রেইল কাউকে ক্ষমা করে না। নিজেদের সর্বোচ্চ কনসেন্ট্রেশন দিয়েই কিন্তু আমাদের এই রুটে ট্রেক করতে হবে। গাইডের নির্দেশ ছাড়া কেউ এক পাও এগোবে না। রণদ্বীপ দলের নেতৃত্ব দিল। সে সবার সামনে, তার প্রতিটি পদক্ষেপ মেপে মেপে ফেলা। শুরুতেই পথ খাড়া, আলগা নুড়ি পাথরের ওপর দিয়ে উঠতে হচ্ছে। অন্য ট্রেকাররা হাঁপাতে শুরু করেছে, কিন্তু রূপসা, সে তার জেদ আর ফিটনেস দিয়ে সবাইকে অবাক করে দিচ্ছে। সে বেশ দ্রুত গতিতে রণদ্বীপের ঠিক পিছনেই হেঁটে চলেছে। তার মুখে কোনো ক্লান্তি নেই, কেবল কৌতূহল। প্রায় 2 ঘন্টা হাঁটার পর দল একটা ছোট টিলার ওপর বিশ্রাম নিতে থামল। রণদ্বীপ সবার ফিটনেস চেক করছে। তার নজর রূপসার দিকে গেল। তাহলে মিস রূপসা মিত্র, আপনি ঠিক আছেন? রণদ্বীপ সরাসরি জিজ্ঞাসা করল। রূপসা হাসি মুখে জলের বোতলটা রণদ্বীপের দিকে বাড়িয়ে ধরল। আমার তো মনে হয় আমি ঠিক আছি, বাকিদের অবস্থাই কাহিল স্যার। রণদ্বীপের চোখে সামান্য বিরক্তি। এত আত্মবিশ্বাস পাহাড়ে বিপজ্জনক হতে পারে। রাস্তা কিন্তু এখনো অনেক বাকি। জানি স্যার, রূপসা বোতলটা বন্ধ করে বলল, কিন্তু আমার বাবা শিখিয়েছেন শুরুটা ভালোভাবে হলে শেষটাও ভালোভাবে হয়। বাবা বলতেন, জীবনে যদি কঠিন চ্যালেঞ্জ আসে তবে সেটাকে সুযোগ হিসাবে দেখবি, বাধা হিসেবে নয়। রণদ্বীপ চমকে উঠল। এই কথাগুলো যেন তার বাবার বলা কথার থেকে কোনো অংশে আলাদা নয়। তার হৃদয়ের দেওয়ালটা যেন সামান্য হলেও চিড় খেল। আপনার বাবাও আপনাকে সাহস জুগিয়েছিলেন? ভালো। রণদ্বীপ প্রশ্ন করল, কণ্ঠস্বর স্বাভাবিকের চেয়ে কিছুটা নরম। হ্যাঁ, আমার জগৎ আপনার মতো কঠিন সংগ্রামের নয়, কিন্তু বাবা সবসময় বলতেন জীবনটাকে উপভোগ করতে হবে, ভয় পেলে চলবে না। আর আমি সেই কারণেই তো এখানে এসেছি, আমার ভয়গুলোকে অতিক্রম করতে। রূপসা চোখে চোখ রেখে বলল। রণদ্বীপের মুখে একটা নীরবতা। সে দেখল রূপসার জীবন হয়তো বিলাসিতার, কিন্তু তার মূল্যবোধ এবং মানসিক দৃঢ়তা তার বাবার দেওয়া শিক্ষার সঙ্গে মেলে। এই মেয়েটি লোভী বা দুর্বল হতে পারে না।
আবার যাত্রা শুরু হলো। এবার পথ আরো দুর্গম, পাহাড়ি খাদগুলো আরো গভীর। রণদীপ দেখল রূপসা মাঝে মাঝে অন্য ট্রেকারদেরও সাহায্য করছে। তার মধ্যে কোনো অহংকার বা বিরক্তি বোধ নেই। চলতে চলতে এক জায়গায় এসে রণদীপ থামল। সামনে একটা সরু পাথরের সেতু পার হতে হবে, যা প্রবল হাওয়ার কারণে বিপজ্জনক। সাবধান, পার হতে হবে এটা। কেউ নিচের দিকে তাকাবে না, একেবারে এক নিঃশ্বাসে আমাদের পার হতে হবে। রণদীপ নির্দেশ দিল। অন্য ট্রেকাররা ইতস্তত করছে। রূপসা এগিয়ে এলো। আমি আগে যাব স্যার? না, আপনি মাঝামাঝি যান, সবার আগে আমি যাব। রণদীপ তাকে থামিয়ে দিল। সে নিজেই সেতু পার হলো। তারপর রূপসাকে ইশারা করল। রূপসা সেতু পার হতে শুরু করলো। মাঝখানে গিয়ে তার একবার সামান্য পা পিছলে যাওয়ার অবস্থা হচ্ছিল। মুখটা ভয়ে সাদা হয়ে গেল। রণদীপ দ্রুত হাত বাড়িয়ে তাকে ধরে ফেলল। রূপসা যখন নিরাপদে অপর পারে পৌঁছল, হাঁপাতে হাঁপাতে বলল, থ্যাংক ইউ স্যার, ভয় পেয়ে গিয়েছিলাম। রণদীপ এবার প্রথমবার শান্ত স্বরে কথা বলল। ভয় পাওয়াটা স্বাভাবিক, কিন্তু সাহস মানে ভয় পেয়েও এগিয়ে যাওয়া। আপনার বাবা হয়তো এটাই বলতে চেয়েছিলেন। রূপসা দীর্ঘশ্বাস ফেলে হাসল। হ্যাঁ, ঠিকই বলেছেন। আমার মনে হচ্ছিল যদি পড়ে যাই। জীবনের ট্রেলও ঠিক একই রকম রূপসা। কখনো কখনো মনে হবে আপনি পড়ে যাচ্ছেন, তখন নিজের উপর ভরসা রাখতে হয়। আর মনে রাখবেন, একজন ভালো গাইড সব সময় আপনাকে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচাবেন। রণদীপের এই কথাগুলো কেবল একজন প্রশিক্ষকের কথা নয়, এর মধ্যে এক ধরনের মানবিক উষ্ণতা ছিল, যা রূপসা অনুভব করল। ও প্রথমবারের মতো রণদীপের ভেতরের দেওয়ালের সামান্য অংশ যেন দেখতে পাচ্ছে। আপনি খুব ভালো গাইড, রণদীপ। রূপসা এবার স্যার না বলে শুধু তার নাম ধরে ডাকল। রণদীপ এই অপ্রত্যাশিত ডাকে সামান্য থমকে গেল, কিন্তু কিছু বলল না। নিজের কাজে মন দিল। রূপসা বুঝতে পারল সে একটা ছোট জয়লাভ করেছে। রণদীপ তার ব্যক্তিগত জীবনের কিছু অংশের সঙ্গে তার জীবনকে মেলাতে পেরেছে। তাদের মধ্যে একটা দূরত্ব ছিল, যা পেশাদার আর ব্যক্তিগত সম্পর্কের মধ্যে একটা প্রাচীর তৈরি করতে পারত। আজকে এই কঠিন পথে সেই প্রাচীরটা সামান্য হলেও ভেঙেছে। একটা অচেনা কিন্তু নির্ভর করার মতো বন্ধুত্বপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। রণদীপ মনে মনে ভাবল, হয়তো এই মেয়েটি সবার থেকে আলাদা। হয়তো তার বাবার শেখানো সাহস আর ইতিবাচকতা এখনো কিছু মানুষের মধ্যে বেঁচে আছে, যারা কেবল বিলাসিতার পিছনে ছোটে না। এই বন্ধুত্বটা তার কাছে ছিল অপ্রত্যাশিত, কিন্তু অস্বীকার করার উপায় ছিল না। রুথাং পাসের রাস্তায় দলটি এখন সবচেয়ে বিপজ্জনক অংশে এসে পৌঁছেছে। ছোট্ট একটা হিমবাহ। রণদীপ আগেই সতর্ক করেছিল সবাইকে। এখানে বরফ নরম, একটু অসাবধানতা মানেই চরম বিপদ। চারপাশের দৃশ্য শুভ্র, শীতল এবং ভয়ঙ্করভাবে সুন্দর। রণদীপ অত্যন্ত পেশাদারিভাবে দড়ি এবং নিরাপত্তা সরঞ্জাম পরীক্ষা করছে। তার কপালে সামান্য চিন্তার ভাঁজ। এই রাস্তাটা পার করার জন্য প্রতিটি পদক্ষেপ স্থির হতে হবে। আমি সামনে যাব। রূপসা, আপনি ঠিক আমার পিছনে থাকুন। অন্যরা আপনাদের দুজনের মাঝের দূরত্ব বজায় রেখে অনুসরণ করবেন। রণদীপ নির্দেশ দিল। ওদের টিম বরফের ওপর দিয়ে সাবধানে এগোতে শুরু করলো। হিমেল বাতাস যেন শরীরের ভিতরের উষ্ণতাকেও শুষে নিচ্ছে।
চারিদিকে কেবল নরম বরফের গুঁড়ো। হঠাৎ করেই ঘটল অপ্রত্যাশিত একটা ঘটনা। রণদীপ বরফের ওপর লাফিয়ে একটা অপেক্ষাকৃত শক্ত জমিতে পা রাখতে গেল, কিন্তু বরফের নিচে ছিল একটা ফাঁকা গহ্বর, যা বাইরে থেকে বোঝা অসম্ভব ছিল। মুহূর্তের অসতর্কতায় রণদীপের ডান পা হাঁটু পর্যন্ত নরম বরফের ভেতর ঢুকে গেল। পাটা এমনভাবে লক হয়ে গেল যেন সে আর বেরোতেই পারছে না, এমনকি শরীরের ভারটাও নিয়ন্ত্রণ করতে পারছে না। স্যার, স্যার! রূপসা চিৎকার করে উঠল। অন্য ট্রেকাররা ভয়ে জমে গেল। এমন একজন অভিজ্ঞ প্রশিক্ষক বিপদে পড়লে তারা কি করবে বুঝে উঠতে পারছিল না। রণদীপ দ্রুত নিজেকে স্থির করল। প্লিজ প্লিজ, কেউ প্যানিক করবেন না, কাছে আসবেন না, বরফ আরো নরম হতে পারে। আমি 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 রোপ ইউজ করছি। কিন্তু বরফের ভেতর তার পা এমনভাবে আটকে গেছে যে সে শরীরের ভারসাম্য হারাতে শুরু করছে। যদি সে সম্পূর্ণভাবে বরফের ভেতর পড়ে যায় তবে উদ্ধার করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। তার মুখে এক ধরনের অসহায়তার ছাপ, যা সে বহিঃপ্রকাশ করছে না। টিম যখন হতবিহ্বল, তখন রূপসা এগিয়ে এলো। ওর চোখে কোনো ভয় নেই, আছে কেবল কঠিন সময়ে সিদ্ধান্ত নেওয়ার দৃঢ়তা। স্যার, স্যার, আপনি নড়বেন না। আপনার আপনার কোমরের দড়িটা আরো আরো শক্ত করে ধরুন। আমি আসছি, আমি আসছি। ধরে থাকবেন, ছাড়বেন না। রূপসা শান্ত অথচ তীব্র স্বরে বলল। অন্য ট্রেকাররা তাকে বারণ করতে গেল, কিন্তু রূপসা কর্ণপাত করল না। রণদীপের প্রশিক্ষণের নির্দেশনা তার মনে ছিল। যে বরফ নরম, সেখানে শরীরের ভার পুরোটা দেওয়া যাবে না। রূপসা মাটিতে শুয়ে পড়ল। তার শরীরের ভারটা বরফের ওপর ডিস্ট্রিবিউট হয়ে গেল। এরপর হামাগুড়ি দিয়ে রণদীপের দিকে এগোতে শুরু করল। সে জানে এই মুহূর্তে তার এই চরম সাহস এবং ঠান্ডা মাথায় কাজ করাটাই একমাত্র রাস্তা। রণদীপ তখন দেখছে রূপসা তার জীবন বিপন্ন করে তার দিকে এগিয়ে আসছে। এই দৃশ্য তার কাছে অভাবনীয়। যে মেয়েটাকে সে কেবল বিলাসী জীবনের প্রতিচ্ছবি ভেবেছিল, সে আজ তার জীবন বাঁচাতে জীবনের ঝুঁকি নিচ্ছে। রূপসা রণদীপের কাছাকাছি এসে তার ব্যাকপ্যাক থেকে একটা বেল্ট আর দড়ির একটা টুকরো বের করলো। ও তার শরীরের ওজনের সাহায্য নিয়ে রণদীপের আটকে থাকা পায়ের দিকে দড়িটা ছুঁড়ে দিল। না না, হাত দিয়ে ধরবেন না স্যার। বেল্টটা পায়ের গোড়ালি আর ওই বরফের মাঝখানে ঢুকিয়ে দিন। আমি আমি টানছি, টানছি আমি। রূপসা চিৎকার করে বলল। রণদীপ ওর নির্দেশ মেনে চলল। রূপসা তখন নিজের সর্বশক্তি দিয়ে দড়ি ধরে টানতে শুরু করলো। ওর মুখ লাল হয়ে গেছে, কিন্তু হাল ছাড়েনি। আমি আমি জানি স্যার, সব মেয়েরা এক হয় না, সবাই শুধু বিলাসী জীবন চায় না। আমার বাবা আমাকে সাহস দিয়েছেন, কেবল জীবন উপভোগ করার জন্য নয়, মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমি প্রমাণ করব, আপনার এই কঠিন দেওয়াল ভেঙে আমি প্রমাণ করব যে সব মেয়ে শুধু নিতে জানে না, দিতেও জানে। আমি আপনাকে বাঁচাবো, কারণ আপনি একা নন, আপনি একা নন। এমন চরম টানে রণদীপের পা বরফের ফাঁদ থেকে বেরিয়ে এলো। সে টলতে টলতে শক্ত জমিতে ফিরে এলো। হাঁটুতে প্রচণ্ড আঘাত লেগেছে, কিন্তু নিরাপদ। রূপসা স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু কোনো কথা বলল না। তার এই কাজটা প্রমাণ করে দিল যে সে কেবল অ্যাডভেঞ্চারের খোঁজে আসেনি, তার হৃদয়ে রয়েছে অন্যরকম গভীরতা। রণদীপ কোনো মতে বরফের ওপর বসে পড়ল। তার আঘাত গুরুতর নয়, কিন্তু তার মনের ওপরের আঘাতটা বেশ গভীর। সে তার জীবনের সবচেয়ে কঠিন সময়
এক অপরিচিত মেয়ের সাহায্য নিল। যে মেয়েটিকে সে ঘৃণা করতেই পারত, সেই আজ ওর রক্ষাকর্তা। অন্য ট্রেকাররা এসে দ্রুত রণদ্বীপের শুশ্রূষা শুরু করল, কিন্তু রণদ্বীপ কেবল রূপসার দিকেই তাকিয়ে রইল। সন্ধ্যা নামার আগেই দলটি ক্যাম্পের কাছাকাছি এসে থামল। আজ আর রুথাং পাসে ওঠা হলো না। রাতে ক্যাম্প ফায়ার থেকে বেশ খানিকটা দূরে একটা পাথরের ওপর বসেছিল রণদ্বীপ। ওর হাঁটুতে ব্যান্ডেজ, ভেতরে যেন একটা অস্থিরতা কাজ করছে। রূপসা গরম কফির মগ নিয়ে এলো তার কাছে। কেমন আছেন স্যার? রূপসা নরম স্বরে জিজ্ঞাসা করল। রণদ্বীপ মগটা নিল। তার চোখে সেই পুরনো কাঠিন্য নেই, আছে এক গভীর বিষণ্ণতা। আপনি কেন করলেন এটা রূপসা? রণদ্বীপ জিজ্ঞাসা করল। তার কণ্ঠস্বর অপ্রত্যাশিতভাবে ভেঙে গেল। একজন মানুষকে বিপদে দেখেছি, তাই আমি সাহায্য করেছি। এটাই তো স্বাভাবিক। রূপসা শান্তভাবে উত্তর দিল, না, এটা স্বাভাবিক নয়। রণদ্বীপের চোখে জল এসে গেল, কিন্তু দ্রুত চোখের জল মুছে নিল। আমার জীবনে কেউ কখনো এভাবে নিজের জীবনের ঝুঁকি নেয়নি। উল্টে সবাই আমাকে ছেড়ে দিয়েই চলে গেছে। রণদ্বীপ এবার তার ভেতরের কষ্টটা প্রকাশ করল। আমার মা জয়িতা, উনি আমার বাবাকে আর আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন আরো বিলাসী জীবনের খোঁজে। সেই 8 বছর বয়সে আমি বুঝেছিলাম সম্পর্কগুলো কেবল লোভের উপর দাঁড়িয়ে থাকে। যখন একজন মানুষ আর কিছু দিতে পারে না, তখন অন্যজন চলে যায়। আমি তাই নিজেকে কঠিন করে তৈরি করেছি, যাতে কেউ আমার কাছে কিছু চাইতে না পারে, আর আমি কাউকে হারানোর ভয় না পাই। আজ হঠাৎ জানি না, আমি তো শক্ত থাকার শপথ নিয়েছিলাম, কিন্তু রূপসা ও আমাকে বুঝিয়ে দিল যে সব মেয়ে হয়তো এক নয়। ওর চোখে লোভ নেই, আছে কেবল মানবতা আর ভালোবাসা। আমার দেওয়ালটা যেন ভেঙে যাচ্ছে। বাবা শিখিয়েছিলেন ভয় না পেতে, কিন্তু আমি তো ভালোবাসতেও ভয় পেতাম। আর এই ভয়টাই আমার সবচেয়ে বড় দুর্বলতা। রূপসা রণদ্বীপের হাত ধরে বলল, আমি জানি না জয়িতা দেবী কেমন মানুষ ছিলেন, কিন্তু সব মেয়েরা তো একরকম হয় না রণদ্বীপ। আমি জানি আপনি ভেতর থেকে খুবই ভালো মানুষ। আপনার এই কঠোরতা শুধু আপনার সেই পুরনো কষ্টের আস্তরণ। বিশ্বাস করুন, আমার চাওয়া কেবল একটা শান্ত জীবন। আপনার মতো একজন সৎ, সাহসী আর গভীর মনের মানুষের সঙ্গে শান্তিতে বাকিটা জীবন কাটিয়ে দেওয়া। এখানে কোনো বিলাসিতা নেই, কোনো লোভও নেই। রণদ্বীপ রূপসার চোখে দেখল এক গভীর বিশ্বাস। তার হাত তখনও রূপসার হাতের মধ্যে। পাহাড়ি ঠান্ডা বাতাস বইছে, কিন্তু তাদের মাঝে তৈরি হওয়া উষ্ণতা তাকে এক নতুন অনুভূতির সন্ধান দিল। আমি ভয় পাই রূপসা, যদি তুমিও একদিন। রণদ্বীপ আর কিছু বলতে পারল না। আমি যাব না রণদ্বীপ, রূপসা দৃঢ়ভাবে উত্তর দিল। আমি পাহাড় ভালোবাসি, আর আমি সেই মানুষটাকে ভালোবাসি যে পাহাড়ের মতোই দৃঢ়, কিন্তু যার ভেতরে এখনো একটা শিশুর মন লুকিয়ে আছে। আমি আপনার কষ্টের সঙ্গী হতে চাই, পালাতে চাই না। রণদ্বীপ তার হাতটা আরো শক্ত করে ধরল। প্রথমবার সে উপলব্ধি করল ভালোবাসা কেবল লোভ বা চাহিদা নয়। ভালোবাসা হলো নির্ভরতা আর বিশ্বাস। বরফের মতো শীতল তার হৃদয়। রূপসার
উষ্ণ স্পর্শে আজ যেন গলে জল হয়ে গেল। গোধূলির আবছা আলোয় বরফের কোল ঘেঁষে তৈরি হওয়া এই উষ্ণতায় তাদের মধ্যে এক নতুন সম্পর্কের সূচনা হলো। রণদীপ তার শৈশবের তিক্ততা এবং বাবার দেওয়া সাহস সব কিছুকে এক করে রূপসার সঙ্গে তার জীবনের একটা নতুন ট্রেইলে পা রাখল। রণদীপ রূপসার দিকে তাকালো। তার চোখে তখন আর কোনো দ্বিধা নেই, আছে একটা গভীর আবেগ। রূপসা, রণদীপ ফিস ফিস করে ডাকল। রূপসা হাসল। বলুন রণদীপ। আমি আমি তোমাকে আমি আমি তোমাকে হারাতে চাই না, রণদীপ বলল। আর এটাই ছিল তার জীবনের সবচেয়ে দুর্বল এবং সবচেয়ে সত্যিকারের উচ্চারণ। রূপসা তখন আবেগে রণদীপের কাঁধে মাথা রাখল। তাদের চারপাশের পরিবেশ যেন এই নতুন সম্পর্ককে স্বাগত জানাচ্ছে। রণদীপের রুক্ষ দেওয়াল ভেঙে পড়ছে। রূপসা তার জীবনকে কেবল বিলাসী নয়, ভালোবাসার শক্তিতে ভরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে এসেছে। সেই হিমবাহের রাস্তা যেখানে জীবনের সবচেয়ে বড় বিপদ এসেছিল, সেখানেই ওদের প্রেমও এলো। এরপর কি হলো তাই তো? এরপর বহু বসন্ত কেটে গেছে। রুথাংপাসের সেই বিপজ্জনক রাস্তা যেখানে রণদীপের হৃদয়ের বরফ গলেছিল, তা এখন তাদের জীবনের সবচেয়ে প্রিয় স্মৃতি। রণদীপ আর রূপসা এখন শুধু ক্যাম্পের প্রশিক্ষক আর ট্রেকার নয়, ওরা এখন হাজব্যান্ড ওয়াইফ। আজও ওরা সেই স্পর্শ ট্রেকিং ক্যাম্প চালিয়ে যাচ্ছে একইভাবে। তবে এখন এই ক্যাম্পের আবহাওয়ার আর আগের মতো রুক্ষতা নেই। রণদীপের চেহারায় সেই কঠোরতা আছে ঠিকই, যা তাকে দক্ষ প্রশিক্ষক করে রেখেছে, কিন্তু তার চোখের শীতল শূন্যতা আজ ভরে গেছে রূপসার নরম আলোর ছোঁয়ায়। এখন তার মুখে বিরক্তির ভাঁজের বদলে ফুটে ওঠে মৃদু হাসি, বিশেষ করে যখন রূপসা তাকে দূর থেকে এক কাপ গরম কফি এগিয়ে দেয়। তখন রূপসা এখন প্রাণবন্ত হাসি নিয়ে ক্যাম্পের প্রতিটি কাজে সহযোগিতা করে। সে প্রমাণ করেছে বিলাসবহুল জীবন ছেড়েও শান্তিতে ভালোবাসা যায়। তার জীবনের চাহিদা এখন কেবল এই শান্তি আর এই পাহাড় আর রণদীপের পাশে থাকা। আজ বিকেলে ওরা দুজন ক্যাম্পের ঠিক পিছনের সেই পাথরের ওপর বসে আছে, যেখানে একসময় রণদীপ একা বসে তার পুরনো কষ্টগুলো স্মৃতিচারণ করত। সূর্য তখন ধীরে ধীরে পাহাড়ের আড়ালে নামছে। আকাশ জুড়ে গোধূলির আলো, লাল, কমলা আর গোলাপি রঙের এক অদ্ভুত মিশ্রণ। রণদীপ রূপসার হাত ধরেছিল। তাদের হাতের চামড়ার রুক্ষতা এবং কোমলতা মিলে মিশে একাকার। মনে আছে প্রথম দিন তুমি আমাকে বলেছিলে আমার মতো দুর্বল মানুষের জন্য পাহাড় নয়। রূপসা মৃদু হেসে বলল। রণদীপ হেসে উঠল। আমার মনে আছে, সব মনে আছে। আমি ভুলছিলাম। পাহাড় শুধু শক্তি চায় না রূপসা, পাহাড় বিশ্বাসও চায়। আর তুমি আমাকে শিখিয়েছ এই পৃথিবীতে এমন কিছু মানুষও আছে যারা স্বার্থ বা লোভের ঊর্ধ্বে, তারা ভালোবাসতে পারে। তুমি আমার পুরনো সেই বিশ্বাসটা ভেঙে দিয়েছ। রণদীপের কণ্ঠে আজ আর সেই কাঠিন্য নেই, চোখে গোধূলির আলো, আছে কেবল এক গভীর তৃপ্তি। তুমি আমার জীবনে সেই গোধূলি বেলায় এসেছিলে, যখন আমার জীবনটা কেবল অন্ধকার হয়ে আসছিল। তুমি এসে সেটাকে সুন্দর রঙে ভরিয়ে দিয়েছ। এখন এই গোধূলিটা আর বিষাদের নয়, এটা এখন একটা নতুন কিছু সূচনা। রূপসা মুখ তুলে তাকালো। আর এই প্রতিটা সূর্যোদয় আর সূর্যাস্ত আমরা একসঙ্গে দেখব রণদীপ। সেই কঠিন পথে যেখানে তুমি বিপদে পড়েছিলে, সেখানেই আমাদের
নতুন জীবন শুরু হয়েছিল। আজকের গল্প সেদিন গোধূলি বেলায় এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, আজকাল ইউটিউবে একটা নতুন ফিচার এসেছে, হাইপ। যদি ইচ্ছে হয় তাহলে হাইপ করে দিতে পারেন, তাহলে আমাদের এই গল্পটা আরও অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই অনুরোধ জানাবো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে নিন। আমরা এই চ্যানেলে প্রতি মঙ্গলবার দুপুর 3:30 এবং প্রতি শুক্রবার রাত্রি 8টায় একটা করে ভালোবাসার গল্প নিয়ে আসি। এবার চলে আসবো সেই কথাটায় যেটা প্রতিদিন যাওয়ার আগে মনে করিয়ে দিই। ভালোবাসার মরশুমের আরও একটা চ্যানেল ভূত চর্চা, যেখানে আমরা প্রতি শনিবার রাত্রি 11টায় আর প্রতি সোমবার দুপুর 12টায় নিয়ে চলে আসি একটা করে হাড় হিম করা ভূতের গল্প। খুব শিগগিরই শুরু হতে চলেছে রহস্য রোমাঞ্চ গল্প। তাহলে আর কি, এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে রাখবেন। এই চ্যানেলের লিংক দিয়ে রাখলাম এই গল্পেরই ডেসক্রিপশন বক্সে। তাহলে এবার সময় হয়েছে গত পর্বে যে 10 জন সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম ঘোষণার। তারা হলেন সৃজিত কুমার, রিয়া দাস, উজ্জ্বল, ঈশানী ঘোষ, মোহিনী ভট্টাচার্য, সুদীপ্ত নস্কর, সাগর ভৌমিক, মিতা আচার্য, সীমা সরকার, কিংসুক মাঝি, কৃষ্ণকলি, অজয় মালিক, লিপিকা জানা, ঝর্ণা খাতুন, তারক প্রামাণিক, রিঙ্কু সেনাপতি, রিপসিতা মালিক সহ অনেকেই। দেখো, অনেকগুলো নাম কিন্তু আমি অ্যানাউন্স করে দিলাম। খুশি তো? এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন হলো, রণদীপের বাবার নাম কি? জানি গল্পটা যদি মন দিয়ে শুনে থাকো তাহলে এই প্রশ্নের উত্তর খুব সহজ। তাই অপেক্ষা না করে চটপট মোবাইল ফোনটা নাও আর কমেন্ট বক্সে দিয়ে ফেলো আজকের উত্তর। কথা দিচ্ছি, আগামী পর্বে আবার প্রথম সঠিক উত্তরদাতা 10 জনের নাম ঘোষণা করব আমি। আজ এ পর্যন্তই। কথা হচ্ছে আগামী শুক্রবার রাত্রি 8টায়। ভালো থেকো সকলে। ভালোবাসার মরশুমের সঙ্গে সঙ্গে ভূত চর্চার সঙ্গে থেকো।